কোনো গৌরচন্দ্রিকা নয়, সরাসরি আজ যার সাক্ষাৎকারের জন্য আমরা এখানে এসেছি তার পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন স্যার ব্রাত্য বসু। নমস্কার স্যার, প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করবো স্যার, ছবিটা করার পর সাফল্য কীভাবে দেখছেন? খুবই ভালোভাবে দেখছি। আমার মনে হয় বাংলা ছবির ক্ষেত্রে এটা অনেকেই ভালো ভালো কথা বলছেন, ট্রেন্ডমার্ক ছবি বলছেন, পাথ ব্রেকিং ছবি বলছেন, নতুন জনের ছবি হয়েছে বলছেন। তার থেকেও বড় কথা, এতগুলো কন্টিনেন্টে ছবিটা মুক্তি পাচ্ছে। বাংলা ছবি নিয়ে তো বরাবরই আমি চেয়েছি যে হইচই হোক। হ্যাঁ, বাংলা ছবি যাতে লোকে দেখে এবং কোনো একটা নির্দিষ্ট ঘেরাটোপে যাতে বাংলা ছবি আটকে না থাকে। তো তার বাইরে বেরিয়ে গিয়ে যদি হুব্বা এইরকম একটা আলোড়ন এবং প্রভাব ফেলতে সমর্থ হয়, সেটা পরিচালক বা নির্মাতা হিসেবে তো আমার ভালো লাগারই কথা। এর ব্যতিক্রম হবেই বা কেন? আচ্ছা স্যার, ছবির ক্ষেত্রে আমরা বরাবরই একটা দ্বন্দ্ব দেখে এসেছি, যে একটা বাণিজ্যিক ছবি মানে যা বক্স অফিসে বিপুল অর্থ তৈরি করবে, আর আরেকটা ছবি যা অ্যাকচুয়ালি আগামী আরও শতকের পর শতক থেকে যাবে। আপনি কোন উদ্দেশ্য নিয়ে ছবিটা করেছেন, নাকি দুটো উদ্দেশ্যই সমানভাবেই দেখছেন? চার্লি চ্যাপলিনের ছবিকে তুমি কি বলবে? চার্লি চ্যাপলিনের ছবি সবসময় একটা সুপারহিট, এবং তার প্রভাব 1925 সালে তৈরি কিড 100 বছর হতে যাচ্ছে। সেই ছবি আমাদের দেখলে এখনো ভাল লাগে। মানে আমি যখন কোয়েন ব্রাদার্সের নো কান্ট্রি ফর ওল্ড ম্যান দেখি, তখন সেটা একই সঙ্গে ভীষণ এন্টারটেইনিং। এটা ভীষণ আমাদের গ্রিপ করে রাখে ছবিটা, তার পেস দিয়ে, তার গতি দিয়ে, ওইরকম অসম্ভব অভিনয়। এবং নো কান্ট্রি ফর ওল্ড ম্যানের বৈশিষ্ট্যই হচ্ছে যে ওখানে কোনো আবহ সঙ্গীত নেই, পুরোটা সাউন্ড দিয়ে তৈরি করা। অথচ ওটা দারুণ সিনেমা, একই সঙ্গে গ্রিপিং, চিলিং এবং এন্টারটেইনিং, এবং মানে মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারছে। এরকম অজস্র সিনেমার কথা আমরা বলতে পারি। এই 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 সম্প্রতি কানে, যেটা শ্রেষ্ঠ সিনেমা, প্রায় সবকটা পুরস্কার জিতে নিয়েছে, অ্যানাটমি অফ এ ফল ছবিটার নাম। এই অ্যানাটমি অফ এ ফল যদি দেখো, তাহলে তোমার মনে হবে এটা কি স্বামী স্ত্রীর গোলযোগের সিনেমা, এটা কি নারীবাদী সিনেমা, এটা যে পুরুষ নারীকে যে তাদের যে কনজুগাল যে ভায়োলেন্স স্বামী স্ত্রীর, সেটার ছবি না, এটা আসলে একটা সাইকোলজিক্যাল থ্রিলার। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন সিনেমা নির্মাতারা প্রধানত যেটা চান, যে ভালো ছবি বা খারাপ ছবি বাইরে গিয়ে যে আমার সিনেমাটা যতক্ষণ দেখবে, লোকে যেন র্যাপ্ট অ্যাটেনশনে দেখতে পারে। এবার সেটা ডেঞ্জেল ওয়াশিংটনের ইকুইলাইজারও হতে পারে, আবার অ্যানাটমি অফ ফলও হতে পারে। এখন অ্যানাটমি অফ ফল যে সংখ্যক দর্শকের কাছে আবেদন তৈরি করে, ইকুয়ালাইজার কি তাই করে? উত্তর হচ্ছে না, করে না। তার থেকে বৃহত্তর লোকেদের কাছে যায়, যেটা অনেকটা তামিল ছবি আর মালায়ালাম ছবির যেটা মূল পার্থক্য। হ্যাঁ, মালায়ালাম সিনেমা যখন আমি দেখছি, মামুট্টির একটা সিনেমা আমি দেখছিলাম, একটা সারাক্ষণ স্বপ্নের জগতে চলে যাচ্ছে সিনেমাটা, বিরাট বড় নাম, নামটা আমার মনে নেই সিনেমার। কিন্তু আমার মনে হয় যে এখন ভালো সিনেমা, খারাপ সিনেমা, এইভাবেই ব্যাপারটা দেখা উচিত। এবং তার থেকেও বড় কথা, সিনেমাটা যখন দেখতে বসছি, তখন আমি একবারে দেখতে পাচ্ছি কিনা। পাওলো ওরিয়েলের ছবি, এই গড ক্রুকেড লাইন্স, যার আগের ছবি থেকে বদলা বলে ছবিটা তৈরি হয়েছিল, এই ছবি দেখতে বসলে এটাকে থ্রিলারও মনে হতে পারে, এটাকে সমাজ নিয়ে একটা বার্তা মনে হতে পারে। এই গডস ক্রুকেড লাইন মনে হবে যে আসলে গোটা পৃথিবীটা একটা পাগলা গারদ। তো অথচ ওটা একটা অদ্ভুত মিস্ট্রি। তো আমার মনে হয় ছবির নানা রকম মানে ধরন চলে এসছে। এখন আর ওই সিনেমা আমি সংরক্ষণের জন্য বানাচ্ছি, আমি যদি সংরক্ষণের জন্য বানিয়েও থাকি, কি গ্যারান্টি আছে সংরক্ষিত হবে? কোনো গ্যারান্টি আছে কি? কোনো গ্যারান্টি নেই। তো একটা সিনেমা বানাচ্ছি, এটা নিয়ে আলোড়ন হচ্ছে, আলোচনা হচ্ছে, সব কাগজে ভালো লেখালেখি বেরোচ্ছে, ন্যাশনাল স্পেকট্রামে হুব্বা কথা বলছে। আমার কাছে এইটাই যথেষ্ট। স্যার, আপনি একটা বলার সময় একটা কথা বললেন যে একটা ভায়োলেন্স, মানে আপনিও আপনার একাধিক সাক্ষাৎকারে আমি পড়েছি যে একজন পরিচালক বা একজন চরিত্র যখন সেই সিনেমাটা তৈরি করে, তার মধ্যেও একটা হয়তো ইনার ভায়োলেন্স থাকে যা অ্যাকচুয়ালি ক্রিয়েট করে। আপনার ক্ষেত্রেও কি এই সংশয় একটা কাজ করে? তার মানে আপনি তো চিন্তা করেছেন, সেই চিন্তার জায়গা থেকে, মানে আমি আরেকটু জাস্ট অ্যাড করে নিচ্ছি স্যার, আমি আরেকটি সাক্ষাৎকারে, সম্প্রতি সাক্ষাৎকারে পড়লাম যে ছবিটিকে একভাবে যেভাবে বলা হচ্ছে যে বাংলা সিনেমায় নতুন জনরার আপনি একটা সৃষ্টি করে দিলেন, গ্যাংস্টার। আসলে তো ছবিটা গ্যাংস্টারের নয়, রাজনৈতিক ছবি। কিভাবে দেখছেন এই বিষয়টাকে?
এখন আমার খুব প্রিয় সিনেমা একটা উদাহরণ দিয়ে এটা আমাকে বলতে হবে, সেটা হচ্ছে শ্রীরাম রাঘবনের সিনেমা জনি গদ্দার। জনি বেইমান, জনি গদ্দার কি একটা কেবলমাত্র মিস্ট্রি না, এটা এই সময় যে কিছু লুম্পেন, কিছু সম্পূর্ণভাবে মূল্যবোধহীন কিছু মানুষের গল্প, যে নিমেষে তার পুরনো যে বস তাকে গুলি করতে দ্বিধা করে না, যে বন্ধুর কাছে সে আশ্রিত তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে দ্বিধা করে না, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে এই লুম্পেনগুলো তারা একটা দৈবী নিয়তির, মানে এইরকম একটা নিয়তির খেলা সারাক্ষণ সিনেমাটায় চলে। এবং একই সঙ্গে এই মানুষগুলোর অসহায়তা, প্রতারণা, প্রত্যেকটা খুনের আগে একমাত্র যে খুন হচ্ছে সে জানে কে তাকে খুন করছে, আর বাইরে কেউ জানে না, গোটা সিনেমাটা আর কেউ জানতে পারে না। তার মানে কি পরিচালক নিজে একজন খুনি বা তিনি অদৃশ্য থাকতে চান? কিন্তু আমার মনে হয় যে শ্রীরাম রাঘবন ওইটার মধ্যে দিয়ে এই সময় এই যে এই সমাজ ব্যবস্থা, কতগুলো লুম্পেন লোক, হাতে কাঁচা টাকা এসে যাওয়ার লোক, এবং কোনো রকম কোনো ভ্যালু সিস্টেম না মানা লোক, এই সব লোকদের উনি মানে এই সময়টাকে ধরতে চেয়েছিলেন। এবং এরা এক্সিস্ট করছে, এটা নিয়ে আবার কোনো মানে ভালো মন্দ কোনো লোডেড ভ্যালু দিয়ে দেখলে হবে না। এই লোকগুলো কি ভালো, এই লোকগুলো কি খারাপ, ওইভাবে দেখলে হবে না। এই লোকগুলো বাস্তব, এই লোকগুলো এক্সিস্ট করে। তাহলে হুব্বার ক্ষেত্রে হুব্বা সে একজন গ্যাংস্টার ছবি, সে আমার নতুন জনরা তৈরি হলো কিনা আমি জানি না, কিন্তু হুব্বা যে 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 হুব্বার মধ্যে আসলে একটা বাঙালি জীবনের বেড়ে ওঠা আছে, একই সঙ্গে বাঙালি এলিট জীবনের, একই সঙ্গে বাঙালি সাবঅর্ডিনেট জীবনের। এই দুটো যখন জীবন মুখোমুখি হয় তখন দুটো জীবনই অসহায়ভাবে দেখে যে তাদের মধ্যে আসলে কিছু সমান্তরালতা রয়েছে। এই সমাজেই একই হয়তো টালার জল খেয়ে দুজনে বড় হচ্ছে, একজন বস্তিতে বড় হচ্ছে, একজন পাকা বাড়িতে বড় হচ্ছে, একজনের ছেলে স্কুলে বই কেনার পয়সা পায় না, আরেকজন হয়তো ছোটবেলা থেকে ভালো হরলিক্স খেয়ে সুন্দর ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তে যায়, একজন আইপিএস হয়, একজন ডাক্তার হয়, আর একজন গ্যাংস্টার হয়। কিন্তু এই সমাজে পাত্র থেকেই এরা উদ্বুদ্ধ হচ্ছে, সেখান থেকেই তারা বেরোচ্ছে, এবং তাদের মধ্যে হয়তো কিছু মিল আছে, বেশটাই অমিল, কিন্তু কিছু মিল আছে। সেই মিলগুলো আমার যে ডিআইজি সিআইডি মানে দিবাকর মিত্র মানে ইন্দ্রনীল সেনগুপ্ত যে পার্টটা করেছেন, এটা তাকে হন্ট করে। হুব্বাকে কি করে, মোশাররফ করিমকে কি করে না, করে না। সে জানে তার উল্টো দিকে যে লোকটা বসে আছে, এ বেটা হচ্ছে পাকা সিস্টেম, এ আমাকে ধরতে চায়, আমায় মেরে দিতে চায়, জেলে ভরতে চায়, আমার জন্যে এই লোকটা খতরনাক, এই লোকটা বিপজ্জনক। এই খতরনাক লোকের থেকে কিভাবে নিজেকে বাঁচাতে পারে, এইটাই তার একমাত্র লক্ষ্য। আমার মনে হয় যে এই ছবিতে ওই দুই জীবনের বেড়ে ওঠা একই পাত্রে, এবং দুজনে যখন মুখোমুখি হয় তখন তাদের জীবন কীরকম দাঁড়ায়। একজন মাকে বা বাবাকে প্রত্যক্ষভাবে উড়িয়ে দিতে চায়, বাবাকে সে কম বয়সে চড় মারে, আর আরেকজন বৃদ্ধ অ্যালজাইমার্স হয়ে যাওয়া মায়ের দায়িত্ব নিতে চায় না। দুজনের মধ্যে একটা ব্রুটালিটি একটা বেরোয়। হ্যাঁ, এই ব্রুটালিটিটা পার্ট অফ দ্য সোসাইটি, এটাই বলা যেতে পারে। স্যার একটা কোট আমি করছি স্যার, সম্প্রতি একটি ইংরেজি পত্রিকা আপনার দেওয়া কোট হুব্বা নিয়ে। হুব্বা ইজ নট এ ফোর্টনাইট গ্যাংস্টার বায়োপিক, রাদার ইট ইজ অ্যান আর্টিস্টিক ব্লেন্ড অফ ডার্ক হিউমার্স, ফিয়ার্স অ্যাকশন, romanticism, unending satires, and a tribute to a particular time and culture. স্যার পার্টিকুলার টাইম অ্যান্ড কালচার এই জায়গাটা আমি বেশি এমফাসাইজ করবো, তার কারণ সেটা 10 বছর আগেকার ঘটনা বা আরও আগেকার ঘটনা, 20-25 বছর আগের ঘটনা চলছে। সেটাকে একটা গল্প থেকে 27 পাতার গল্প, সেটা 2 ঘন্টা 15 মিনিটের ছবি তৈরি হলো। এই যে স্যার ছবির একটা চলন, মানে আপনি প্রথমে পড়লেন, ডিকশনারি যখন করছিলেন তখন থেকেই ভাবছিলেন এবং এটা শুরু করে দিলেন, এই জার্নিটা কীরকম ছিল স্যার? যখন এই ক্যারেক্টারটা আপনি পড়ছিলেন এবং ভাবছিলেন, নিজের গল্প জগতে যখন চরিত্র তৈরি করছেন, ভয় লাগছিল? মানে আমার পড়ে খুব ভয় লাগছিল যে এই লোকটাকে সিনেমা স্ক্রিনে এত সুন্দর কিভাবে দেখানো যায়। কি সুন্দর লাগছে তোমার চরিত্র হিসাবে, ভীষণ সুন্দর। কেন আমি বলছি, আমি দুটো উদাহরণ ধরে বলি। একটা খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে আমরা
শাহরুখ খানের সিনেমা অনেক দেখি। শাহরুখ খান যে ডার্ক চরিত্র নিয়ে সিনেমা করলো, গুজরাটের একজন মাফিয়া হিসাবে তিনি, রাইস মদের কারবারি করতে, আমরা তো বলিনি শাহরুখ খান খারাপ, কিন্তু শাহরুখ খান হতে চেয়েছি, এটা আমাদের মনে ওই চরিত্রাভিনেতার বোধহয় ক্যালিবার যে সেটা করে দিয়েছে। আর আরেকটা সিনেমা আমি নিশ্চয়ই আপনাকে বলবো স্যার, সেটা হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুর। নওয়াজুদ্দিন সিদ্দিকী বা মনোজ বাজপেয়ী যে রোলটা প্লে করেছে, কেউ হয়তো সেটা হতে পারবে না, কিন্তু তার মধ্যে যে ওই হয়ে ওঠা ওয়ানাবি ফ্যাক্টর, আমাদের এডিটর অনিন্দ্য একটা জায়গায় লিখেছেন আপনার সিনেমার সম্পর্কে লিখতে গিয়ে, এই যে মানুষের মধ্যে একটা হুব্বা আছে, তো সেই জায়গাটা থেকে যে এই ক্যারেক্টারটাকে কেন আপনি থেকে দেখেননি স্যার? না, আমি দেখিনি। এক্স্যাক্টলি। তো তারপর বাকি লোকেদের সাথে কথা বলে যে একজন পরিচালক তিনি একটি চরিত্র তৈরি করলেন, অন্যজন পরিচালক তৈরি করলে অন্যভাবে তৈরি করতো, কিভাবে তৈরি করলেন স্যার? এবার ওই আরেকটা গ্যাংস অফ নিউ ইয়র্ক, ড্যানিয়েল ডে লুইস অভিনীত, আপনি গডফাদারের কথাও বলেছেন। সে যখন বিল দ্য বুচারের পার্ট করছে, নিউ ইয়র্ক টাইমস তার সম্পর্কে লিখছে যে ওইরকম একটা কসাইয়ের চরিত্র, রুথলেস, নিষ্ঠুর, ভায়োলেন্ট, কিন্তু পর্দায় যেন তিনি প্রায় বিচ্ছুরিত হচ্ছেন, ড্যানিয়েল ডে লুইস। তো আমার মনে হয় যে যে ভায়োলেন্সটা পড়ে তোমার মনে হচ্ছে একজন খুব মানে অভিনেতা ওই ডেমনকে মানে পর্দায় শক্তিশালী অভিনেতা একজন ডেমনকে এঞ্জেল করে দিতে পারেন, তার ডেমনশিপ না কমিয়ে। একজন শয়তানকে প্রায় দেবদূতে পরিণত করে দিতে পারেন তার শয়তানি না কমিয়ে। ওইখানে অভিনয়, ওইখানে শিল্প কাজ করে। ওটা কোন ম্যাজিকে হচ্ছে, কিভাবে হচ্ছে, ওটা কেউ জানে না, কিন্তু ইটস দ্য ম্যাজিক। এটা ঘটে যাচ্ছে। তুমি একটা ক্লাসিক্যাল গান ধরো, গাইতে উঠছে একটা লোক, সে এসে তোমার আগে তাকে বলে কেমন আছেন, এই তো দাদা চলছে ভালো, আপনি ভালো, হ্যাঁ আমি বলে এই চলছে, হ্যাঁ। তোমার মনে হবে মোস্ট আনইমপ্রেসিভ, কথা বলা যায় না, মানে কীরকম যেন যে মুহূর্তে স্টেজে গাইতে উঠলো লোকটা, একটা ম্যাজিক ঘটে গেল। কি যে হলো, হ্যাঁ, এটা ঠিক কোনো রসায়ন দিয়ে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, তো আমার মনে হয় যদি হুব্বার ক্ষেত্রে মোশাররফকে ওটা লেগে থাকে বা আরও বাকি চরিত্রদের যদি সেটা লেগে থাকে, তাহলে সেটা অভিনেতাদের গুণ। আমি বলবো এই জার্নিটা আমার কাছে খুবই মজাদার, আকর্ষণীয়, এবং যেহেতু 28-29 দিন ধরে শ্যুট হয়েছে, এটাকে তার আগে লেখা, কাটা, ছেঁড়া, আমার যার গল্প সেই সুপ্রতিম সরকারের সঙ্গে বসা, প্রত্যেকটা সিন নিয়ে আমাদের মানে মানে মাথা ঘামানো, এগুলো একটা খুবই মানে কি বলবো উপভোগ্য গেছে। আমি হুব্বার নিয়ে যদি এত আলোড়ন নাও হতো, হুব্বাকে নিয়ে যদি আমেরিকাতে রিলিজ, অস্ট্রেলিয়া রিলিজ, গালফ এরিয়া রিলিজ, ইটালিতে রিলিজ, এগুলো যদি নাও হতো, কিন্তু হুব্বার এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই মানে অনেক বছর আমার কাছে জ্যান্ত থাকবে। যেমন কিনা থিয়েটারের ক্ষেত্রে আমি মুম্বাই নাইটস বলে একটা থিয়েটার করেছিলাম, হ্যাঁ, বা রুদ্ধ সঙ্গীত, এদের মেকিং আমার কাছে খুবই মানে এখনও আমার কাছে জল 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 করে। সেই রকম হুব্বারের মেকিংয়ের এক্সপিরিয়েন্সটাও, এবং পোস্টেও মানে ধরা যাক যে ক্যামেরা সৌমিক সে একটা প্যাশনেট, একটা উদ্যমী এবং এবং খাটিয়ে কোনো মানে অনেক 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 সিনেমাটোগ্রাফার যখন ডিরেক্টর হয়ে যান তখন তাদের মধ্যে এক ধরনের মানে তা আমি তো ডিরেক্টর এই ধরনের একটা বোধ কাজ করে। সৌমিক ডিরেক্টর, কিন্তু সৌমিক যখন সিনেমাটোগ্রাফার হিসেবে ফ্লোরে ঢুকছে তখন আউট অ্যান্ড আউট প্রফেশনাল। সেইখানে ও কেবলমাত্র সিনেমাটোগ্রাফার, সংলাপে সম্পাদনা, প্রবুদ্ধর মিউজিক, হ্যাঁ, কুন্তলের খুব ছোটো ছোটো ভিএফএক্সের কাজ, এগুলো আমার মনে হয় যে আমার 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 অনিন্দিতের সাউন্ড খুব ইম্পর্টেন্ট এই সিনেমায়। এগুলো সব মিলিয়ে আমার মনে হয় যে সিনেমাটা এই যে লোকের এত ভালো লাগছে, এটা একটা টিম গেম হিসেবে অভিব্যক্ত হয়েছে। এটা একটা আমার মনে হয় যে আমার কাজটা ছিল প্রত্যেকটা যাতে ডিপার্টমেন্ট প্রপারলি ওয়ার্ক করে, সেটাকে একটা কোঅর্ডিনেট করা, ঠিকঠাকভাবে ছবিটাকে আমি যেটা স্ক্রিপ্টে দেখছি সেটাকে এক্সিকিউট করা। রিয়েল লোকেশনে পড়লে তো একটা ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম ঘটে যায় যেটা ভেবে গেছি। এবার আমি হয়তো ভেবে গেছি যে একটা রেলিয়ার্ড, হ্যাঁ, এবার রেলিয়ার্ডের উল্টো দিকে যে একটা ফাঁকা দেওয়াল আছে এবং সেখান দিয়ে হাজার হাজার লোক বেরিয়ে এসে শুটিং দেখতে পারে, সেটাতে আমি আর কল্পনা করে যাচ্ছি না। সেটা আমার গ্রাউন্ড রিয়েলিটি, হ্যাঁ, সেটা আমার অব্যবহিত বাস্তবতা। সেই বাস্তবতার সঙ্গে লড়ে যুঝে এই ছবিটা হয়েছে, সেটা আমার কাছে খুব একটা বড় কথা। ফলে সাকসেসটা আমার খুব ভালো লাগছে। স্যার, একই সঙ্গে দুটো প্রশ্ন করবো। আপনি বলার সময় বললেন যে সাবঅল্টার্ন যে বিষয়, আপনি একাধিক সাক্ষাৎকারও বলেছেন যে যারা একদম প্রান্তজন, দলিত শ্রেণী, একদম নিচু তলার, তাদের কথা আপনি বলতে পছন্দ করেন।
স্যার এই যে সংলাপগুলো তৈরি হচ্ছে, যখন শুরু হলো সিনেমাটা খয়ের ছেলে, তারপর আমরা বুঝতে পারলাম আসলে খয়ের ছেলেটা কি। তারপরে যখন মোশাররফ করিমকে মানে হুব্বা বিমলকে নিয়ে যাওয়া হলো জেলে, এবং তিনি যখন বলছেন যে তার ওই দৃষ্টিভঙ্গিতে দাঁড়িয়ে তিনি যখন পুলিশ অফিসারকে বলছেন যে সংলাপগুলো এখন আমি বলতে পারবো না, ইউটিউব অ্যান্ড ফেসবুকে বিপ করে শব্দগুলো বসাতে হবে, কিন্তু সিনেমার ক্ষেত্রে এই সংলাপগুলো যখন আপনি ব্যবহার করছেন কোন জায়গা থেকে, কোন জায়গা থেকে? কিভাবে? মানে ওটাও ক্লাস। অনেকে তুমি এটা শুনতে পারো যে গালাগাল কি দেওয়ার কি দরকার, গালাগাল থাকবে কেন। আরেকটু সরলীকরণ করছে, দুজনেই তো গালাগালটা করছে, যে এলিট সোসাইটি তার মুখ থেকেও একটা গালাগাল সে ইংরেজিতে বেশি দিচ্ছে। এক্স্যাক্টলি স্যার, আমি এই জায়গাটা সে যখন আমি একটা অমুকের বাচ্চা বলছি, তখন সেটা তার বাংলায় শুনলে গালাগাল লাগে, কিন্তু আমি যখন সেটা স্থানাফে বীজ বলি, হ্যাঁ, তখন সেটা শুনতে বেশি এলিট হয়ে যায়। এই যে ইংরেজির প্রতি যে কলোনিয়াল প্রীতি, এটা গালাগাল সম্পর্কেও আমি আগেও দেখেছি, যে আমি যে গালাগাল খুব রাস্টিক গালাগাল, একটা স্ল্যাং। এবং অনেকে বলছে গালাগাল, আরে আপনি গালাগাল আপনি অস্বীকার করবেন কি করে? আপনি বাসে উঠছেন, আপনি শুনতে পাবেন, আপনি ট্রেনে উঠছেন, আপনি শুনতে পাবেন, আপনি ট্রামে উঠছেন, আপনি শুনতে পাবেন, আপনি অফিসে শুনতে পাবেন, আপনি এতগুলো ওটিটিতে শুনতে পাবেন। ওটিটি যে কোনো সিনেমা খুলুন, হ্যাঁ, অ্যাবিউসিভ শব্দে ভরে গেছে। কারণ এটা একটা এক্সপ্রেশন, এটা মানুষের শুধু এক্সপ্রেশন মানে গালাগাল না। মানে আমি বলতে পারি যে ধরা যাক যে নবারুণ ভট্টাচার্য যখন স্ল্যাং ব্যবহার করেন, পুরন্দর বাট যখন হচ্ছে গোটাটাই মানে সেটাকে লোকে ভুলভাবে ইন্টারপ্রেট করে। অ্যাকচুয়ালি মানে ফ্যাতাডু যেখান থেকে ইন্সপায়ার্ড, মিখাইল বুলগাকভের মাস্টার অ্যান্ড মার্গারিটা তো অবিশ্বাস্য রকমের স্ল্যাংস ব্যবহার করা হয়েছে। কিন্তু এখানে প্রত্যেকটা স্ল্যাং আমাদের এখানে পরবর্তী ক্ষেত্রে গালাগালগুলো হাসির খোরাক হয়ে উঠছে। নবারুণ একবার এটা হাসাতে চাননি, নবারুণ অ্যাটাক করতে চেয়েছেন, আক্রমণ করতে চেয়েছেন। এবার আমরা যেটা করি, আমরা তো দামি চাউমিন পেলে সেটাকে ফুটের হাক্কাচাও বানিয়ে ফেলি। তা নবারুণ একটা করেছিলেন যে সাবঅল্টার্নের যে অ্যাঙ্গার, যে অ্যাঙ্গুইশ, সাবঅল্টার্নের যে ব্যঙ্গ, তার যে রাগ, সেইটার মধ্যে দিয়ে পুরন্দর ভাটের কবিতা বা মদন এবং ডিএস এর কথাবার্তা বেরোয়। হ্যাঁ, এটাকে পরে আমাদের এখানে কেউ এমনভাবে মিসহ্যান্ডেল করে, সেটা হাসির জায়গায় পরিণত হয়, লোকে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। কিন্তু ওটা মানে কিভাবে মঞ্চে বলা হবে বা কিভাবে সিনেমায় দেখানো হবে, সেটার ওপর নির্ভর করছে যে এই গালাগালগুলোকে আমি কিভাবে নেব। গালাগাল নিয়ে অনেকেরই ছুতমার্গ আছে। আমাদের থিয়েটারের উদাহরণ দিতে পারি, সৌম্যমিত্র গালাগাল একদম পছন্দ করতেন না। ওনার মধ্যে একটা ব্রাহ্ম, একটা শিলিত ব্যাপার ছিল। আর উৎপল দত্তের থিয়েটারে প্রচুর অ্যাবিউসিভ শব্দ, স্ল্যাংস ব্যবহার করা হয়েছে। এটা দুটো আমি দৃষ্টিভঙ্গি বলবো, দুটোর ক্ষেত্রেই আমার মনে হয় যে কিছু যুক্তি এবং সারবত্তা আছে। গালাগালকে যদি হাসানোর জন্য ব্যবহার করা হয়, বা গালাগালকে যদি গালাগালে সেক অফ গালাগাল ব্যবহার করা হয়, অন্য কথা যদি কোনো উদ্দেশ্য না থাকে, আমার ক্ষেত্রে উদ্দেশ্য ছিল ওটা হুব্বার ক্লাসকে বোঝায়, দিবাকরের মুখে সেটা দিবাকরের ক্লাসকে বোঝায়, এবং একই গালাগাল যে ইংরেজিদের কঠিন লাগিয়ে বললে সেটা যেন বেশ সমাজে গ্রাহ্য হয়ে ওঠে, সেটাকে আন্ডারলাইন করা। স্যার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন, ব্রাত্য নামের অর্থ আবিধানিক আক্ষরিক যাই হোক, বিপ্লব একটা জায়গায়, এটা কি কাইন্ড অফ একটা বিপ্লব যা আপনি থিয়েটারে করে দেখিয়েছেন, সিনেমাতেও করে দেখিয়েছেন? মানে সিনেমার বিপ্লবের জায়গা থেকে আমি বলছি যে দর্শককে যা দেখাতে চাই, যা ঘটছে তা সহজভাবে, সহজ রকমভাবে, আরও দৃষ্টিনন্দনভাবে মনোগ্রাহী করে তুলে ধরা। দেখো, আমি যদি এখন কোনো কাজ না করে বসে থাকি, তাহলে প্রচুর লোক আমাকে করুণা দেখাবে। এবং তুমি জানবে, আমরা যে সমাজে বাস করি, সেখানে জীবিত লোক মাত্রই নিন্দিত, মৃত লোক মাত্রই পূজ্য। যে মুহূর্তে লোকটি মৃত হয়ে গেল, সে মুহূর্তে তার সমস্ত দোষ ঢেকে দেয়া হলো। তিনি যে গোটা জীবনে তার চারপাশের সমাজের থেকে কি পরিমাণ ছ্যাঁকা, কি পরিমাণে ক্রিয়েটিভ লোকের কথা বলছি, একেবারেই স্যার, কি পরিমাণ গঞ্জনা এবং রিপু, শত্রুতা, ঈর্ষা, অসূয়া, এগুলোর মধ্যে দিয়ে তিনি গেছেন, একমাত্র তিনিই জানেন। ফলে এখন আমি যদি তোমার কথায় প্রভাবিত হয়ে বলি যে আমি সিনেমায় একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছি, আমি সিনেমায় একটা ভয়ঙ্কর কিছু করে ফেলেছি, তাহলে আমার চারপাশ এমনিতেই যে গনগনে শিখ নিয়ে বসে আছে, হ্যাঁ, সেই শিখ আরও তারা বেশি করে উনুনে ঢোকাবে, এক অংশের কথা আমি বলছি। ফলে আমার মনে হয় যে এটা তোমার মুখেই থাক, যে এই সিনেমাটা সত্যিই একটা বিপ্লব হয়েছে, এই সিনেমাটা সত্যিই একটা অন্যরকম সিনেমা হয়েছে। এটা আমাকে আর
এর সঙ্গে কন্ট্রিবিউট করতে বলো না। স্যার একজন পরিচালক হিসেবেও তো আপনার উত্তরণ হচ্ছে, আপনি নিশ্চয়ই। উত্তরণটাকে কিভাবে দেখছেন? আমি খুব পজিটিভলি দেখছি। প্রত্যেকটা সিনেমা আসলে যেমন আয়ু কমায়, প্রত্যেকটা শিল্প, মানে আমার শ্রম, আমার মেহনত, আমার খাটনি, আমার রিসার্চ আমার এত রকমভাবে খইয়ে দেয় ভেতর থেকে। একটা রিসার্চের জন্য হয়তো আমি নিজের সঙ্গে ফাঁকি দাঁড়ি, আমি 5টা সিগারেট বেশি খেয়ে ফেললাম, সেটা আমার আয়ু কমালো। কিন্তু প্রতিটি শিল্প আমাকে আবার একটা আয়ু দিল, আমার মানসিক আয়ু দিল, আমার শারীরিক আয়ু দিল, যে আমাকে আবার, কারণ আমি দেখলাম যে আমার কোনো শিল্পই অভ্রান্ত নয়। স্যার অব্যাহত সিনেমায় আপনার আয়ু আরো একটা অনেকটাই বাড়িয়ে দেবে। কিন্তু কোনো শিল্প অভ্রান্ত নয়, জানো তুমি। যেমন কোনো মানুষ, এটা হতে পারে না যে কোনো মানুষ একেবারে সর্বাঙ্গ সুন্দর, মানে তিলোত্তমা, এই যে কনসেপ্ট, তার চারপাশে মানে সৌন্দর্য নিয়ে তাকে তৈরি করা, তিলোত্তমারও বা সর্বাঙ্গ সুন্দরেরও কোনো না কোনো খুঁত আছে। হ্যাঁ, তো ওই ওই সৌম্যমিত্র সম্পর্কে একজন বলেছেন, ওটা আমার খুব মনের কথা। ওই যে লোকটা এত সব মিলিয়ে এত অন্যরকম, হ্যাঁ, একটা খুঁত, মানে এখানে যদি একটা কোনো কাটার দাগ থাকতো ভালো হতো। হ্যাঁ, একজন বলেছিলেন। যাই হোক, তো আমার ওই কথাটা খুব পছন্দ। তো কোনো শিল্পই অভ্রান্ত নয়, কিন্তু আমি প্রত্যেকটা শিল্পের থেকে আমার কিছু না কিছু শিখেছি। কি করব তা শিখেছি, কি আর করব না সেটা শিখেছি, কাদের নিয়ে কাজ করতে চাই আর কাদের নিয়ে একদম চাই না, সেটাও একটা সিনেমা বা একটা থিয়েটার আমাকে শিখিয়েছে। হ্যাঁ, তো এই শেখাগুলো আমার কাছে খুব প্রাপ্তি। আর এই শেখাগুলো আমার মনে হয় যে আমাকে পরবর্তী কাজের জন্য আরও কিছুক্ষণ আমাকে জলছত্রের নিচে বসাবে, আমাকে খানিকটা দানা পানি দেবে, খানিকটা তৃষ্ণার্তকে খানিকটা জল দেবে, সেইটা আমার ভালো লাগে। স্যার আপনি এইমাত্র বললেন যে কার সাথে কাজ করব, কার সাথে কাজ করব না। আমরা প্রত্যেকেই জানি, আপনিও, আমরা একাধিক লেখাপত্রেও দেখেছি যে যিশু সেনগুপ্তর এই ছবিটায় কাজ করার কথা ছিল, এবং ওই ক্যারেক্টারটাতে শেষ পর্যন্ত কী হলো তার কারণ এখনও পর্যন্ত আমার যা রিসার্চ, আমি ভুলও হতে পারি, যিশু সেনগুপ্তর সঙ্গেই বোধহয় আপনি কাজ করেননি, বাকি এই যা পরিসরে যারা যারা রয়েছেন, ওপার বাংলা তো বটেই, মোশাররফ করিমের সাথে আপনি আপনার দ্বিতীয় ছবি, এর আগে আপনি জাহাজ হাসানের সাথেও কাজ করেছেন, আর এইদিকে তো সবাই রয়েছে। তো যিশু স্যার কেন শেষ পর্যন্ত হুম্পায় আমরা দেখতে পেলাম? যিশুর সঙ্গে আমি একটা সিনেমা অভিনয় করেছি। আচ্ছা, হ্যাঁ, অনিন্দ্য ব্যানার্জির ছবি, এটা অনেকদিন আগে, এটা যিশু প্রডিউসার কাম হিরো ছিল। না, যিশুর সঙ্গে আমি আবার কাজ করব, যিশুর সঙ্গে আমার কাজ করতে চাই। ও খুবই, মানে আমার খুব প্রিয় অভিনেতাদের মধ্যে একজন, এবং খুবই মানে গ্রাউন্ডেড, ডাউন টু আর্থ, অথচ খুব ভালো অ্যাক্টর। যিশু কিছুই হলো না, যিশু তখন একটা তামিল বা তেলেগু কিছু একটা সিরিজ করছিল। তো আমাকে শেষ মুহূর্তে গিয়ে বলে যে ও দাড়িটা কাটতে পারবে না, কারণ ওখানে কন্টিনিউটি হয়ে আছে। তো আমি বললাম, যিশু আমি তো মুশকিলে পড়ে যাবো, বিপদে পড়ে যাবো। তখন বললো, আমার কিছু করার নেই, এটা তোমায়, মানে ওরও কিছু করার ছিল না। তখন আমি বিকল্প ভাবলাম, এবং ইন্দ্রনীলের সঙ্গে আমি আরো অনেক কাজ করবো। ইন্দ্রনীলের সঙ্গে কাজ করে আমি এতটাই খুশি আর কি। আপনার শেষ অভিনীত ছবি এই পর্যন্ত সেটা হচ্ছে ঝরা পালক। ঝরা পালক নাকি বহমান রিলিজ করা, যেটা জীবনানন্দ দাশ, ওটাই বোধহয় লাস্ট। হ্যাঁ, তাই হবে। তো আপনি একটা জায়গায় সাক্ষাৎকারে বলছেন যে আমি এখন থিয়েটারের নই, আমি সিনেমায়, অথচ সিনেমায় আপনি নিজেকে ব্রাত্য রাখছেন, মানে অভিনেতা ব্রাত্যকে কবে পাওয়া যাবে? এ তো আমি বলতে পারি না স্যার। একটা ছোট্ট প্রশ্ন আছে এইখানে, সেটা হচ্ছে গিরিশ ঘোষের চরিত্রে আপনার অভিনয় করার কথা, ছবির নাম লহ গৌরাঙ্গের নাম, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতেরই ছবিতে আমার করার কথা হয়েছিল, সৃজিতের সঙ্গেও কথা হয়েছিল, যিনি প্রযোজক রানা সরকার, তার সঙ্গেও, ওনার সঙ্গেও আমার কথা হয়েছিল, কিন্তু ছবিটাতে শেষ অবধি হলো না, পিছিয়ে গেল। তো কেন হলো বা না হলো না আমি তখন জানি না, কারণ আমি নিজে তখন আমার ছবির মেকিং নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, সে খোঁজ আমার নেওয়া হয়নি। আর আমাকে ছবিতে আবার কবে দেখা যাবে সেটা তো আমার উপর নির্ভর করে না, আমার এখানকার পরিচালকদের উপর নির্ভর করে। যতদিন আমি পরিচালনা প্রায় 10 বছর করিনি, ততদিন তাও আমাকে হয়তো অভিনয় নিচ্ছিলেন। তো এখন বোধহয় নেবেন না। তবে আমি আবার হয়তো পরিচালনা করতে শুরু করেছি বলে সেটা হয়তো ওদের একটা কারো একটা সমস্যা হতেই পারে, সেটা নিয়ে আমার খুব বক্তব্য নেই, আমি সেটাকে রেসপেক্টই করবো। মহিলা পরিচালকদের ছবিতে আমি অনেক করেছি, বহমান, তারপর বারান্দা, কল্কি যুগ,
আমার মনে হয় যে মহিলা পরিচালকরা আমার ডাকতে পারেন, সেটা অপেক্ষায় আমি বসে আছি আর কি। স্যার এটা কিন্তু শিরোনাম করে দেবো। হ্যাঁ, তুমি এটা করতে পারো, হেডলাইন করতে পারো। না, আমার মনে হয় যে ডাকবে আমায়। আমার নিশ্চয়ই অনেক পরিচালকই আছে যাদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তো পরপর দুটো ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবি করলাম, মিস লাভলি মুখার্জি আর মার জঞ্জাল, দুটো করেই আমার হয়তো খুব ভালো। ইনফ্যাক্ট একটা নতুন ছবিতে ইন্দ্রনীল আমাকে অভিনয় করার কথা বলে হচ্ছে, সেটা হবে কিনা জানি না আমি। স্যার আপনি একাধিক সাক্ষাৎকারে বলছিলেন যে একটা তত্ত্বের কথা একটু যদি সহজ করে আমাদের বলেন, যে ট্যাবুলা রাসার কথা আপনি বারবার বলছেন, যে একজন যার তত্ত্বটা যে বেসিক্যালি একটা কালো স্লেট, অভিজ্ঞতার মাধ্যমে সেই স্লেটে অভিজ্ঞতা লিখতে লিখতে একটা মানুষ চরিত্র হয়। তো চরিত্র বুননের ক্ষেত্রেও কি এরকমটাই হয়? মানে আপনি পরিচালক হিসাবে যখন দেখছেন একজন চরিত্রকে বা একজন মানুষকে, তিনিও কি সেই ফাঁকা স্লেট যার মধ্যে আপনি আপনার মতো করে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে 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 সেই চরিত্রটা বুনছেন? না, আমার মনে হয় যে একজন ভালো অভিনেতা সে তার মনটা ট্যাবুলা রাসা, এইটা আমি বলেছিলাম। তার সোলটা খুব পরিষ্কার হওয়া চাই। সে যদি ফ্লোরে গিয়ে ভাবে যে কখন আমার মিডিয়া ইন্টারভিউ নিতে আসবে, পরশু দিন অমুক প্রযোজকের আমায় ফোন করার কথা, আমি তাদের ওই দিন ডায়েরি ডেটগুলো একটু উল্টে দেখি ফাঁকা আছে কিনা, এবং কবে কত টাকা আমি এই নাদান প্রডিউসারের থেকে হাতেই নিতে পারি, এইটা এটা এটা কোনো অ্যাক্টরের সোল হতে পারে না। এটা অ্যাক্টরের সোল হতে পারে, কিন্তু সে যখন ফ্লোরে ঢুকছে তখন তাকে একদম সেই কাজটার জন্য একেবারে নিবেদিত হতে হবে। সেইটা আমি মোশাররফ করিম প্রসঙ্গে বা আমার থিয়েটারের অনেক অ্যাক্টরদের সম্পর্কে আমি এই কথাটা বলেছিলাম যে এটা হচ্ছে ট্যাবুলা রাসা। এবং আমি মনে করি যে একজন অভিনেতা হচ্ছে একটা ক্যাসেটের মতো। তুমি যদি একটা লজ্জরে টেপ রেকর্ডারে ঢোকাও তাহলে সেটা ঘ্যাং 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 করে বাজে সুরে বাজবে, আর তুমি যদি একটা ভালো সনি বা ভালো কোনো বোসের মানে মেশিনে ঢোকাও তাহলে সেটা সেইভাবে বাজবে। হ্যাঁ, তো নির্ভর করছে যে ওই 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 মূল টেপ রেকর্ডারটা কার, হ্যাঁ টেপ রেকর্ডটা কে। তো সেইখানে একজন অ্যাক্টরকে যেমন আমায় বিশ্বাস করতে হবে, একজন অ্যাক্টরকেও ডিরেক্টরের কাছে সম্পূর্ণ সমর্পণ করতে হবে। আবার একজন অ্যাক্টর পুরোটা সমর্পণ করে যদি ডিরেক্টরই বলে দেবেন হবে না। একজন ভালো অ্যাক্টর আসলে আমাকে একটা ডায়লগ 5 রকমভাবে পরিচালককে দেখাবেন, কারণ টেকনিক্যালি ধরে নিতে হবে যে পরিচালক অভিনেতা নন। ফলে একজন অ্যাক্টর 5টা দেখাবে তোমাকে অভিনয়, একটা বাক্য কিভাবে বলতে হয়। ডিরেক্টর বেছে নেবেন, ডিরেক্টর বলবে হ্যাঁ তুমি 3 নম্বরটা বলো, 3 নম্বরটার সঙ্গে হয়তো 2 নম্বরটা একটু মিশিয়ে দাও। এইটা হচ্ছে সেই ট্যাবুলা রাসা যদি থাকে সেই অ্যাক্টরে, তাহলে সে সেটা গ্রহণ করবে। আমি একটা গল্প শুনেছি, যে বোম্বের গল্প, এটা আমাদের কলকাতায় সত্য হবে না, যে একজন তরুণ অভিনেতা, তাকে একজন ডিরেক্টর খুব বকাবকি করে চলে যান, ঠিক আছে, যে কিছুই হচ্ছে না, ভালো করে করছো না, ইত্যাদি ইত্যাদি। সে খুব মুষড়ে পড়ে, এবং ইনসিডেন্টালি সেই সিনেমায় তার কো অ্যাক্টর ছিলেন অমিতাভ বচ্চন। তা একটু পরে অমিতাভ বচ্চন ওর মনের অবস্থা বুঝতে পারেন। অমিতাভ বচ্চন সেই বিরল অভিনেতা যে সকালবেলা থেকে ফ্লোরেই থাকেন, মেকআপ ভ্যানে চলে যান না, এই আমার মোশাররফ করিমের মতো, বা আশেপাশে মানে মানে কি বলে ফ্লোরের আশেপাশে ঘুরে বেড়ান। হ্যাঁ, মোশাররফ করিম যেমন, অমিতাভ বচ্চন ফ্লোরেই নাকি বসে থাকেন, আমি জানি না, যারা কাজ করেছেন বলতে পারবেন। তো সে ওই অভিনেতাকে গিয়ে বলেন যে তুমি মন খারাপ করো না, তুমি জানবে সমস্ত ডিরেক্টর হচ্ছে আসলে একজন ফ্রাস্ট্রেটেড অ্যাক্টর। প্রত্যেকে আসলে অ্যাক্টর হয়ে বলে এসেছিল, এখন ডিরেক্টর হয়ে গেছে, ঠিক আছে, কারণ সে একটু বলিয়ে কইয়ে একটু চালাক চতুর একটু কথা টথা বলতে জানে, হ্যাঁ, ফলে সে ডিরেক্টর হয়ে গেছে। ওটা তুমি মন খারাপ করো না। তো এটা আমি পুরোটা মানে ঠিক বলে মনে করি না। আমি এটা এই গল্পের নিশ্চয়ই খানিকটা সারবত্তা আছে, কিন্তু আমার মনে হয় যে একজন অ্যাক্টরকে একজন ডিরেক্টর যদি প্রপারলি হ্যান্ডেল করতে চান, তাহলে অ্যাক্টরকে বিশ্বাস করতে হবে যদ্যপি মোর গুরু শুনিবারি যায়, তদ্যপি মোর গুরু নিত্যানন্দ রায়। এটাই যেমন একজন অ্যাক্টরকে বিশ্বাস করতে হবে, তেমনি একজন ডিরেক্টরকেও তার অ্যাক্টরকে সম্পূর্ণ ভরসা করতে হবে যে তাকে তিনি যখন নিচ্ছেন তখন সেটা মানে তাকে অ্যাবসলিউটলি ট্রাস্ট করতে হবে। এই ট্রাস্ট এবং অ্যাংস্ট, এই দুয়ের উপর আসলে একটা পরিচালক এবং অ্যাক্টরের সম্পর্ক গড়ে ওঠে। এবং এর সঙ্গে পরিচালকের মানুষ ভালো কোনো সম্পর্ক নেই। আমি মার্লন ব্র্যান্ডোর আত্মজীবনী পড়েছি।
মার্লন ব্র্যান্ডো বলছেন তিনি যত ডিরেক্টরের সঙ্গে কাজ করেছেন, যত ডিরেক্টরের সঙ্গে, সব থেকে খারাপ মানুষ কে দেখা, কে বলো তো, জানো? বলছে চার্লি চ্যাপলিন। বলছে এত খারাপ, এত অসভ্য যে একটা মানুষ হতে পারে এই কল্পনার বাইরে। কাউন্টেস ফ্রম হংকং ছবি শুটিং হচ্ছে, বলছে গোটা ছবিটায় নিজের ছেলে সিডনি চ্যাপলিনকে, চার্লি চ্যাপলিন যে ভাষায় কথা বলছেন, যেভাবে অপমান করছেন, খাস্তা করছেন, সেটা মানে কল্পনার বাইরে। তো মার্লন তাকে, সিডনিকে ডেকে বলেছেন, তোমাকে এইভাবে কথা বলছে তোমার বাবা, হতে পারে লোকটার বাবা, তোমার বাবা, কিন্তু পাবলিকলি তোমার পুরো পার্সোনালিটি ডিসঅর্ডার করে দেবে, তুমি আর কোনোদিন অভিনয় করতে পারবে না যে ভাষায় কথা বলছে। তখন ওর বলেছে যে এরকম আফটার আমার বাবা এবং একটা স্টলওয়ার্ড, ইজ এ আইকন, মানে গোটা পৃথিবী তাকে জানে, চার্লস চ্যাপলিন ম্যান, আমি কি করে আমার বাবার ওপরে কথা বলবো। তার দুদিন পর এরকম একটা বোধহয় দেরি করে একটু ফ্লোরে এসছে, হংকংয়ে শুটিংটা হচ্ছিল, মার্লন ব্র্যান্ডো, এবং ঠিক চার্লি আসলে ওটা একটা মানে ফাঁদ পেতে দেখে কে কি রিয়াক্ট করে। চার্লি মার্লন ব্র্যান্ডোকে আর কি গালাগাল দিয়ে মানে প্রায় পিতৃদেবের নাম খগেন করে ছেড়ে দিয়েছে। মার্লন পুরোটা দাঁড়িয়ে শুনলেন, দাঁড়িয়ে ওখান থেকে গটগট 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 করে নিজের মেকআপ রুমে গেলেন, ওখান থেকে একটা চিরকুটে চিঠি লিখলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাত দিয়ে চার্লির কাছে পাঠালেন। চিঠিতে লেখা ছিল, আপনি অনেক বড় ডিরেক্টর এবং আপনি অনেক সিনিয়র, আমি আপনাকে সম্মানের জন্য এটা পার্সোনাল চিঠি লিখছি, এই গ্রিন রুমে এসে 5 মিনিটের মধ্যে যদি হাত জোর করে আমার কাছে ক্ষমা না চান, আমি এখান থেকে এখন ফ্লাইট ধরে ক্যালিফোর্নিয়া আমার হলিউডে চলে যাব, আর আগামী 6 মাস আপনার ছবির ডেট দেবো না। 5 মিনিটও হলো না, টাক 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 গ্রিন রুমে করা। চার্লি চ্যাপলিন, আরে সরি কি হচ্ছে মার্লন, আমরা কত বন্ধু, আমরা একসঙ্গে কাজ করে থাকি, চলো চলো ফ্লোরে চলো, বলে ফ্লোরে ক্ষমা চেয়ে নিয়ে চলে গেল। পরে বলছেন যে চার্লি চ্যাপলিন একজন, মার্লন ব্র্যান্ডো বলছেন একজন প্রতিভা, একজন জিনিয়াস, হ্যাঁ, কিন্তু ওই খারাপ ব্যবহার, অত খারাপ লোকও আমি জীবনে খুব কম দেখেছি। সো কোথায় কার ক্লিক করবে, কোথায় কার হবে না, সেটা বলা খুব মুশকিল। ডিরেক্টরদেরও মাথা গরম হয়, সেভাবে ডিরেক্টররা কনসোল করেন। পুরো সিচুয়েশন অনেক সময়, বিশেষত আউটডোরে শুট করলে অনেক সময় আয়ত্তে থাকে না। স্যার এই ছবি তো আপনার একবার মাথা গরম হয়েছে সম্ভবত দানা নিয়ে, আই মিন টু সে বুলেট নিয়ে, যে বুলেটগুলো বাইরে থেকে এসেছিল সেইগুলো চলছিল না, কিভাবে সামলালেন? না, আমি দেখলাম যে আমি খুব ভালো ভদ্র ভাষায়, যে বম্বে থেকে যে ছেলেটি এসেছিল তাকে তাড়া করলাম, তো তারপর দানাগুলো কাজ করলো, তাড়া করলেন এবং দানাগুলো কাজ করলো, দেখলাম তো তাই হলো। আচ্ছা, ছবির প্রসঙ্গে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই শুনেছি বিহাইন্ড দ্য সিন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে যে আচ্ছা এইগুলো হতে পারে, এগুলো হচ্ছে, কোনো দৃশ্য কি কেটে বাদ দিতে হয়েছে? তার কারণ এটা হ্যাঁ, কোনো সংলাপ না, না কোনো সংলাপ, তুই খুবই মানে বিরাট রিসার্চ করেছো দেখছি, কিন্তু আমি তো মনে পড়ছে না কোনো সংলাপ। মানে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি এই কারণেই করলাম যে তোমার মাথায় কি কোনো তথ্য আছে, মানে তুমি কি জানো কোনো তথ্য? না স্যার, এই মুহূর্তে নেই, কিন্তু আমি জাস্ট আপনাকে এই প্রশ্নটা এই কারণেই করতে চাইছি যে আপনার ছবি ডিকশনারি আমরা জানি যে কোনো অদৃশ্য কারণে একটা আন্তর্জাতিক মঞ্চ থেকে যে অল অফ এ সাডেন স্ক্রিনিং বন্ধ, হঠাৎ স্ক্রিনিং বন্ধ হয়ে যায়, এটা তো একটা ঘটনা, এটার ক্ষেত্রে একটা রাজনীতি থাকতে পারে, নাও থাকতে পারে, আমি সেই বিষয়ে জানি। রাজনীতি আছে, নিশ্চিত আছে, নিশ্চিত আছে। এরকম আমি রিসেন্টলি আমি নাম করে বলছি, ধরুন অ্যানিমেল ছবির ক্ষেত্রে খুব বিরাট জনপ্রিয়তা পেয়েছে, সেইখানে অনেক দৃশ্য ছিল যে দৃশ্যগুলো সিনেমা হলে দেখানো যাচ্ছে না, অথচ ওটিটিতে দেখানো যাচ্ছে। স্যার এই ফারাকটাকে আপনি কীভাবে দেখছেন? তার কারণ আমি মনে করি যে আমরা যারা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি তারা তো ছোট পর্দায় সবটা অ্যাভেলেবেল, মানে সবটা ওইখানেই দেখা যাচ্ছে, বড় পর্দায় দেখা যাচ্ছে না। স্যার এই যে ডিসক্রিমিনেশনটা, ভারতীয় বড় পর্দা, ইন্টারন্যাশনাল ওটিটি, যদিও নেটফ্লিক্স বা আমি নাম বা অ্যামাজন প্রাইম, এগুলো আমি শুনেছি আমেরিকায় যে কন্টেন্ট দেখানো হয়, ভারতবর্ষে একটু সেন্সার্ড কন্টেন্ট দেখানো হয়, পুরোটা অ্যাভেলেবেল নয়। মানে অরিজিনাল নেটফ্লিক্সে যা আছে আমরা নাকি চাইলেই পাই না। হ্যাঁ, সেটা আমেরিকাবাসীরা নাকি দেখতে পারেন, মার্কিনবাসীরা দেখতে পারেন, বা প্রথম বিশ্বের লোকেরা দেখতে পারেন। আমি এই প্রশ্নটা এই কারণেই আরও রাখার চেষ্টা করলাম যে কি হয় সাধারণত ওটিটিতে, যেহেতু আপনি এই গোটা ডার্ক চরিত্রটাকে যেভাবে বুনেছেন, যে ওটিটিতে এলে বোধ হয় আরও অনেক কিছু ডার্কার সাইড, হয়তো ওর যে প্রেমের জায়গাটা, যে দুটো স্ত্রী কিন্তু তার সাথে কোনো রকম কোনো বৈবাহিক কলহ নেই, দাম্পত্যটা একই বাড়িতেই আছে, সম্ভব নয় তো। আবার এইরকম কোনো সেন্সরশিপ এই ছবিতে নেই। একটা সিন
আমি বাদ দিয়েছি, সেই সিনেমাটা অপ্রাসঙ্গিক বলে। এটা একটা বাইক চালিয়ে আসে, বাইক চালিয়ে এসে ঘরে ঢোকে এবং বলে যে মাঝে মাঝে, এবং ও বিরোধী শিবিরের গলি দিয়ে, মানে বাগার গলি দিয়ে বাইক চালিয়ে কানাইপুর আসে, থেকে যখন কানাইপুর দিয়ে বাইক চালিয়ে আসে। সেটা এসে বলে কি, ওটা অবাক হয়ে যায় উমেশটা, কি রে তুই, হুব্বাকে বলে যে কি ওখান দিয়ে তুই মানে অপোনেন্টে পাড়া দিয়ে তুই বাইক চালিয়ে এলি? বলে ওরাই তো বুঝতে পারবে না, যখন খেয়াল করবে ততক্ষণে লোক সময় পেয়ে আমি চলে আসবো। এই একটা ছোট সিন ছিল, এইটা খালি বাদ গেছে, আর সব একই আছে। স্যার আরেকটা প্রশ্ন আমি করে শেষ প্রশ্নের দিকে যাব, সেটা হচ্ছে যে একটা সংলাপ আছে স্যার, খুব মানে মোশাররফ করিমের অনেক সংলাপই খুব জনপ্রিয়তা পায়। আমি অন্তত বিশ্বাস করি যে আসলে চরিত্র যখন অভিনয় করে তার সংলাপ সেটা হয় ঠিকই, কিন্তু যিনি সংলাপটা লিখেছেন সংলাপটা তারও। এই যে সংলাপগুলো আপনি তৈরি করেছেন, কোন সংলাপটা অ্যাকচুয়ালি আপনার চলকায়, যে শব্দটা, যে এইটা মনে হয়েছে যে এইটা ক্লিক করবে? এই যে বলছিলেন না ক্লিক, একাধিক সংলাপ আছে, মানে খয়ের ছেলে থেকে শুরু করে যেভাবে আমি গালাগালি পয়েন্টগুলো সরিয়ে রাখলে Exactly. আমার মনে হয় আমার লিখে খুব ভালো লেগেছে যে ক্ষমা যখন চাইবি আরো শশা হয়ে চা, আরো শশার মতো চা বলে, তারপর আর একটা সে কথা বলে, সেটা আমি আর এখানে বলছি না। আমার ঠান্ডা হয় তখন, শশাটা কি ঠান্ডা হয়ে চাইবি, বেশি এরকম হাবভাব দেখাবি না। হ্যাঁ, আমার এইটা লিখে আমার খুব ভালো লেগেছে। স্যার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, আমরা এর আগেও যখন প্রচেতা আমার সহকর্মী যখন আপনার সাক্ষাৎকার নিয়েছিল ছবি মুক্তি পাওয়ার আগে, একটা জায়গায় প্রশ্ন ছিল যে এই চরিত্রে যদি আপনি অভিনয় করতেন। সাক্ষাৎকার একদম শেষ পর্ব, আমি চাই, নিশ্চয়ই দর্শকও চাইবে, যে হুব্বা বিমলের চরিত্রে ব্রাত্য বসু কথা বলছে, সিনেমাটা নিয়ে ছোট্ট করে বলছে, নিজের জীবনীটা বলছে। মানে এটা পরের ছবিতে বলছো? না, এখনই ধরুন এই ছবিতে মোশাররফ করিম নয়, ব্রাত্য বসু পরিচালক এবং না না, আমি ওইখানে আমি পরিচালক, আমি অভিনেতা হতে চাই না স্যার। একটা ঝলক, যে আমি পারবো না, ওটা মোশাররফ এমন পর্যায়ে নিয়ে গেছে, ওটা করতে গেলে আমি দেখো আমার এখন অভিনয় করার খিদে আছে, আমি চাই যে আমি অনেক অভিনয় করব। এখন মোশাররফকে আমি যদি মিমিক্রি করতে যাই, সেটা লোকের কাছে এত হাস্যকর হবে, এত লোকে সেটা নিয়ে ঠাট্টা করবে, আমি আর পরের ছবিতে চান্স পাবো না। তুমি তো চাইছো আমি পরের ছবিতে করি, চান্স পাই, তাহলে তুমি কেন আমার এই অভিনয়ের সুযোগটা কেড়ে নিতে চাইছো? স্যার একটা সংলাপ, যে সংলাপটা এইটা বাদ দিয়ে, সেটা ব্রাত্য বসু হুব্বা বিমল হিসাবে বলছে স্যার, একদম আমি ধরে নেওয়া যাক সেই প্রমোটার বা কোনো একজন যাকে হুব্বা এসব খুব, হ্যাঁ, প্রচেতা শিখিয়েছে, তো প্রচেতা শিখিয়েছে, আমি বুঝতে পারছি এসব তোমাদের যে কানেকশন আমি খুব ভালো করে জানি, উপর মহল থেকে আসছে এসব কথা, তাই তো? হবে না, দেবু যখন ভোরে বুঝতে পারবে। চলো ঠিক আছে, বেশ ইতি টানলাম আজকে সাক্ষাৎকারে। আমরা নিশ্চয়ই মুখিয়ে থাকবো, তাকিয়ে থাকবো স্যারের পরবর্তী ছবির জন্য, পরবর্তী নির্দেশের জন্য এবং পরবর্তী অভিনয়ের জন্য। ক্যামেরায় শুভ এবং প্রজিতের সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।